শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি অংশের আলোক সমানুতা। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে সমানুতা আসলে মূলত দুই ধরনের। সমানুতা আসলে মূলত কয় ধরনের? দুই ধরনের। আমি একটু যদি রিভিউ করতে চাই, সমানুতা মূলত ছিল দুই ধরনের। একটা ছিল কি গাঠনিক সমানুতা, গাঠনিক সমানুতা, অপরটা ছিল স্টেরিও সমানুতা, স্টেরিও সমানুতা। ওকে, আমরা জাস্ট একটু আগের পড়াগুলো একটু মনে করে দিচ্ছি। সমানুতা, এই স্টেরিও সমানুতার মধ্যে ছিল দুই ধরনের, একটা জ্যামিতিক সমানুতা, একটা আলোক সমানুতা। ধরুন জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক ইতিমধ্যে আমরা এটা আলোচনা করেছি, জ্যামিতিক সমানুতা। আর এটা হলো আলোক সমানুতা, সমানুতা। এই গাঠনিক সমানুতা আবার 5 ধরনের, আমি ওইদিকে আর যাচ্ছি না। এদের মধ্যে একটা যদি আমি বলি যে কার্যকরী মূলক যে সমানুতা ছিল C2H6O, এই যে এটাতে আসলে এটা আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত দেখেন ডিফারেন্ট। CH3CH2OH এটা হলো ইথানল, তারপরে CH3O CH3 এটা ডাইমিথাইল ইথার। এই যে ইথানল এবং ডাইমিথাইল ইথার পরস্পরের কিন্তু সমাণু, পরস্পরের কি সমাণু। অর্থাৎ গাঠনিক সমানুতা এরকম ছিল যে সকল যুগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ধর্ম কি হয়? ভিন্ন হয়। যেমন এটা ডাইমিথাইল ইথার, এটা গ্যাসীয় পদার্থ, এটার স্ফুটনাঙ্ক ছিল -24 ডিগ্রি সেলসিয়াস। এটা ইথানল তরল পদার্থ, এটার স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস। এই যখন আমি গেলাম জ্যামিতিক সমানুতাতে, অর্থাৎ গাঠনিক সমানুতা আমরা কি দেখছি? আণবিক সংকেত সেম হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। কিন্তু যখন আমি জ্যামিতিক সমানুতাতে যাব তখন দেখা যাবে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম। ফর এক্সাম্পল CH3 CH ডবল বন্ড CH3, এটা কি ছিল? বিউটিন 2। এটাকে আমরা আসলে দুইটা স্ট্রাকচারে লিখি, একটা হলো সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। মনে আছে কিনা দেখেন তো? অর্থাৎ তাদের কনফিগারেশন কি হয়? ভিন্ন হয়। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেতও সেম। অর্থাৎ এটা দুইটা স্ট্রাকচার সম্ভব। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা CH3CH3H CH3H এইটা হইতে পারে, অথবা CH3CH3H। স্যার একটু খেয়াল করেন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে দুইটা বড় গ্রুপ যখন থাকে তখন এটাকে আমরা বলি সিস, এটা সিস টু বিউটিন। যখন বিপরীত পাশে থাকবে তখন এটাকে বলে ট্রান্স টু বিউটিন, সিস টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। অর্থাৎ তার আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম কিন্তু কনফিগারেশন ভিন্ন। কনফিগারেশন মানে ত্রিমাত্রিক বিন্যাস, যে বড় বড় দুইটা গ্রুপ একটা একই দিকে আছে আর একটা কি আছে? বিপরীত দিকে আছে। এই ছিল মূলত জ্যামিতিক সমানুতা। এখন প্রশ্ন হলো যে স্যার এদের মধ্যে কিছু মিল আছে আবার কিছু অমিল আছে, অর্থাৎ আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, শুধু কনফিগারেশন ভিন্ন। এই জায়গায় আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট। এখন প্রশ্ন হলো আলোক সমানুতাতে কি হবে? এই ক্ষেত্রে সবকিছু মূলত সমান, আণবিক সংকেত গাঠনিক সংকেত সব সেম। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই জায়গায় কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন আছে, কিন্তু আলোক সমানুতার ক্ষেত্রে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা সব সেম। কেবল একবর্ণী আলোর প্রতি তারা ভিন্ন ধর্ম প্রদর্শন করবে। আই রিপিট, এই যে এই জায়গায় যে নমুনা হবে, এই যে সিস এবং ট্রান্সের মধ্যে কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা এগুলো ভিন্ন ছিল, কিন্তু আলোক সমানুতার ক্ষেত্রে কি হবে? তাদের সব সেম, অলমোস্ট অল সেম। কেবল একটা জায়গায় পার্থক্য, একটা জায়গায় পার্থক্য, একবর্ণী আলো, এক সমতলীয় আলো, এক সমতলীয় আলো। স্যার কথাটা খেয়াল করেন, অর্থাৎ এই জ্যামিতিক সমানুতাতে আমরা পার্থক্য করতে পারি ডিফারেন্ট ভাবে, যে তাদের আণবিক সংকেত গাঠনিক সংকেত মিলবে কিন্তু অন্যান্য ধর্মে মিলবে না। কিন্তু গাঠনিক সমানুতাতে তো আণবিক সংকেত মিলবে কিন্তু গাঠনিক সংকেত মিলবে না, ফলে ধর্ম ভিন্ন হবে। আলোক সমানুতাতে কেবল সব ধর্মই প্রায় সেম, কেবল এক সমতলীয় আলোর প্রতি তারা ভিন্ন ধর্ম প্রদর্শন করবে। এইটাই ছিল মূল পার্থক্য। ঠিক আছে, এখন চলেন আমরা একটু আলোক সমানুতা নিয়ে ডিটেইলস আলোচনা করি। ঠিক আছে, আমরা মূলত আলোক সমানুতা কাকে বলে, আলোক সমানুতার শর্তগুলো কি কি, যেমন জ্যামিতিক সমানুতা কারা প্রদর্শন করে? যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে অথবা চাকরিক যুগ অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতা ছিল। এখন আমরা দেখবো যে আলোক সমানুতা কাকে বলে, আলোক সমানুতা প্রদর্শন করতে হলে আসলে কি কি প্রয়োজন, তার শর্তগুলো আসলে কি, এই বিষয়গুলো আমরা একটু দেখব। আচ্ছা, তো দেখি তাইলে আমরা
যে আলোক সমানুতা কাকে বলে। আলোক সমানুতা মূলত যে সকল যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই কিন্তু তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন ধর্ম প্রদর্শন করে, এই সমানুতাই আসলে কি আলোক সমানু, এবং এই সমানুতাকে কি বলে আলোক সমানুতা বলে। আচ্ছা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সবগুলা প্রশ্নই আসলে আমরা একটা টপিকের মধ্যে সবগুলা প্রশ্ন আলোচনা করতে পারবো। আলোক সমানুতা কি, আলোক সমানুতার শর্ত কি, কাইরাল কার্বন কাকে বলে, এনানসিওমার কাকে বলে, রেসিমিক মিশ্রণ কাকে বলে, ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানুতা আলোচনা করো। আচ্ছা প্রথমেই এই সবগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড, খালি কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার করবেন। তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথমে আমি যদি বলি যে কাইরাল কার্বন কাকে বলে, কাইরাল মানে আলোক সমানুতা প্রদর্শনের প্রধান শর্ত হলো কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকতে হবে। এখন এই কাইরাল কার্বন আসলে কাকে বলে? কোন একটা কার্বন পরমাণুর সাথে যদি চারটা ভিন্ন পরমাণু বা গ্রুপ, যেমন এক্স ওয়াই জেড পি, আমরা জানি কার্বনের যোজনী 4, যখন তার 4 হাতে 4টা জিনিস থাকবে তখন সেটাকে আমরা বলি কাইরাল কার্বন। আচ্ছা এই কাইরাল কার্বনকে আমরা এভাবে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা একটা কাইরাল কার্বন। এখন এটা তো নির্দিষ্ট কোনো যৌগ না, আমরা একটা যৌগের ক্ষেত্রে আসলে দেখি। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল হইতে পারে ল্যাকটিক অ্যাসিড। আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল কি হইতে পারে? ল্যাকটিক অ্যাসিড। মনে করেন COOH CH3, তারপরে এইদিকে OH, এই যে স্যার ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেত, যে এই কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত আছে, সুতরাং এটা একটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনের আরেক নাম কিন্তু অপ্রতিসম কার্বন। কি কার্বন? অপ্রতিসম কার্বন। আমি যদি বলি অপ্রতিসম কার্বন কাকে বলে, যে এই কার্বনকে সমান দুই ভাগে কি ভাগ করা যাবে, এইদিকে বলেন এইদিকে বলেন, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পড়বে, সুতরাং এটাকে আমরা অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলি। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে। এখন আসেন ল্যাকটিক অ্যাসিড একটা কাইরাল কার্বন। এখন আমরা মূলত যাই যে আলোক সমানুতার শর্তগুলো আসলে কি কি। আলোক সমানুতার শর্ত একটা কাজ করি আমরা, কাইরাল কার্বন তো বুঝতে পারছি, ল্যাকটিক অ্যাসিড যে একটা কাইরাল কার্বন সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ এই জায়গায় একটা প্রশ্ন আপনারা ছোট প্রশ্ন আমাকে করতেই পারেন যে স্যার এই জায়গায় তো কার্বন আছে 1টা 2টা 3টা, তাহলে কাইরাল কার্বন আসলে এই জায়গায় কয়টা? কাইরাল কার্বন আসলে একটাই। প্রশ্ন হলো কেন? এই যে কার্বন আছে নিচের কার্বনকে কাইরাল কার্বন, উত্তর হইল না। যেমন এই কার্বনের 3 দিকে 3টা হাইড্রোজেন আছে, আর এই পুরোটা মিললে আপনি মনে করেন একটা, এইদিকে ভিন্ন আছে কিন্তু এই 3 হাতে তো সেম, সুতরাং এটা কাইরাল কার্বন না। ঠিক আছে, উপরের এটাও যে অক্সিজেন আছে 2টা, হাইড্রোজেন 1টা, সুতরাং এটা কাইরাল কার্বন না। এখন কাইরাল কার্বন যে স্যার বিউটিন 2 তে আমরা কি লিখছিলাম? সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন, এটা 2টা স্ট্রাকচার সম্ভব হয়েছিল। এখন আপনার জানা উচিত না যে এই যে ল্যাকটিক অ্যাসিড আছে এর কয়টা সমাণু হবে? এই আলোক সমানুতার ক্ষেত্রে এই সমানুতার সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। এখন এই জায়গায় কাইরাল কার্বন কয়টা? একটা, সুতরাং 2 টু দি পাওয়ার 1 সমান 2, অর্থাৎ এই যৌগের সমাণু হবে 2টা। যদি কোনো যেমন টার্টারিক অ্যাসিডে কাইরাল কার্বন আছে 2টা, তখন 2 টু দি পাওয়ার n এর সূত্রটা যদি আমরা করি 2 স্কয়ার সমান 4 হবে। অর্থাৎ সমানুতা আমরা বের করতে পারবো ওই যে 2 টু দি পাওয়ার n, এই nটা হলো কাইরাল কার্বনের সংখ্যা, কাইরাল কার্বনের সংখ্যা। ঠিক আছে, তাইলে এই যে ল্যাকটিক অ্যাসিডের কয়টা সমাণু হবে? 2টা। একটা তো আছে, এখন আরেকটা সমাণু যাবে, এটা আসলে কোনটা হবে? এইটা হবে স্যার তার দর্পণ প্রতিবিম্ব। মানে এই যৌগটাকে যদি আমি একটা আয়নার সামনে রাখি, কই রাখি? আয়নার সামনে বা দর্পণের সামনে রাখি, তখন তার যে প্রতিবিম্বটা হবে সেইটাই আসলে তার সমানুটা। এবং এই দর্পণ প্রতিবিম্ব হইতে হবে না, এরা একে অপরের উপর অপরিস্থাপনীয় হইতে হবে। দেখেন আসলে কি হয়, আমরা যদি এইটাকে আয়নার সামনে রাখি তাহলে আসলে কি দেখা যাবে? দেখেন আমরা জানি কি আয়নায় পার্শ্ব পরিবর্তন ঘটে। আয়নায় কি হয়? পার্শ্ব পরিবর্তন ঘটে, ডাইনরা বাম দেখা যায়, বামকে ডান দেখা যায়। আচ্ছা এই যে OH আছে এই জায়গায় আসলে হবে HO, এই জায়গায় হবে আসলে কি HO। আসলে এই কার্বনটার দিক চেঞ্জ হয়ে যাবে, মানে এই সিটাই এইভাবে হওয়ার কথা ছিল, সি তো আসলে এইভাবে আমরা কি লিখি না, তা আমরা সিটাকে মানে কেন্দ্রীয় পরমাণুটাকে অপরিবর্তিতই রাখি। যেমন
এখন এই এইচ চলে যাবে এইদিকে, এই জায়গায় এইচ আগে আছে, এটা হবে এইচ ডবল ও সি, এরকম হবে। আমরা কেন্দ্রীয় পরমাণুটাকে বুঝার সুবিধার্থে সেম রাখলাম, এরকমই লেখা হয় আর কি। এই জায়গায় কি হবে, এইচ থ্রিটা আগে চলে আসবে, এইচ থ্রি সি, স্টার চিহ্নটা এইদিকে দেন, আগে ছিল এইদিকে, এখন এইদিকে। এই যে স্যার এটাকে আমরা, এটা ইলেকট্রিক অ্যাসিড, এটাও ইলেকট্রিক অ্যাসিড, এটা একটা সমাণু। এখন এই হইল আসলে আলোক সমানুতার দুইটা সমাণু তৈরি হয়েছে। এখন এদের মধ্যে আসলে এই যে আলোক সমানুদ্বয় বা আলোক সমানুতার শর্তগুলো কি কি, আমরা যদি শর্তগুলো বলি, আলোক সমানুতার সমানুতার শর্তগুলো। ওকে, এক, আমি আপনাদের পিডিএফ দেখাবো, এখন আমি শর্টকাট লিখতেছি, এই জায়গায় সুন্দর করে লেখা আছে। আলোক সমানুতার প্রথম শর্ত কি, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে, অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে, থাকছে, আছে। তারপরে একে অপরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব। স্যার ঠিক আছে না, এরা একটা আরেকটার কি দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা, আরেকটা হলো তল প্রতিসম্যতা অনুপস্থিত থাকতে হবে, তল প্রতিসম্যতা অনুপস্থিত থাকতে হবে, তল প্রতিসম্যতা অনুপস্থিত থাকতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, তল প্রতিসম্যতা অনুপস্থিত মানে কি? আচ্ছা দেখেন তো, আপনি যদি কার্বনটাকে এইভাবে ভাগ করেন, তো এই পাশ আর এই পাশ কি মিলছে? না। আপনি যদি এটাকে এইভাবে ভাগ করেন, এই পাশ আর এই পাশ কি মিলছে? না। তো এটা হলো তল প্রতিসম্যতা অনুপস্থিত। তল প্রতিসম্যতা যদি হইতো তাহলে এটা এরকম হইতো না, বা এই দিকে ভাগ করলে তো এই পাশ আর এই পাশ কি করবে না, মিলবে না। আরেকটা হইলো আলোর তলকে সমবর্তিত আলোকে, অর্থাৎ একবর্ণী আলোকে বিপরীত দিকে ঘুরাইতে হবে। অর্থাৎ আমি এটার মধ্যে যদি আমি একবর্ণী বা এক সমতলীয় আলো ফালাই, সমাবর্তিত আলো, আমি এটাকে সমাবর্তিত আলো, অর্থাৎ তল সমবর্তিত আলো, তল সমবর্তিত আলোকে কি করতে হবে, তল সমবর্তিত আলোকে ঘুরাইতে সক্ষম হতে হবে, ঘুরাতে কি হবে, সক্ষম, ঘুরাতে সক্ষম হবে। এই হইল আসলে আলোক সমানুতার শর্তগুলা। এই বৈশিষ্ট্যগুলা যে সকল যৌগের মধ্যে থাকবে তারা আসলে কি করতে পারবে, ওই যুগল আলোক সমানুতা প্রদর্শন করবে। এখন আপনারা তল প্রতিসম্যতা এই তিনটা মোটামুটি আমরা বুঝে ফেলছি। যে অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব মানে, আপনি যদি এই যে ইয়াটা আছে, অ্যাসিডটা আছে, আমি যদি এটাকে এভাবে তুলে এনে এই জায়গায় সরাসরি বসাই, তাহলে কি হবে, এই ওয়েস্টটা এদিকে চলে যাচ্ছে না, আর এই এইচটা এদিকে চলে আসছে, মানে এইটার উপর এটা কি হবে না, মিলবে না। ফর এক্সাম্পল, আমার ডাইন হাত, এই জায়গায় একটা আয়না আছে, এই বাম হাত, তা আমার আসলে ডাইন হাত রাখলে ওই যে আয়নার পিছনে যে প্রতিবিম্ব, ওটা বাম হাতের মতো। আমি এখন এটা যদি এইভাবে আনি, তাহলে কি মিলছে, আমার এই বুড়ো আঙ্গুল কি মিলছে? না, উত্তর হলো না। তাই তো অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হবে এবং তল সমবর্তিত আলোকে ঘুরাতে হবে বিপরীত দিকে সমপরিমাণে। স্যার এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা বুঝে ফেললে আমাদের আলোক সমানুতা আসলে শেষ বিষয়টা। এখন চলেন, তল সমবর্তিত আলোকে ঘুরানো, আর এই ঘুরানোর কারণেই তো এরা আলোক সমানুতা প্রদর্শন করে, নতুবা এরা তো আর সমানই হইতো না, সবকিছু মিলিয়ে হইতো। এই জিনিসটা আসলে কি স্যার, আমরা যদি একটা বাল্ব থেকে আলোকে কি করি, খেয়াল করেন, এই জায়গায় আমরা আসলে মূল বিষয়টা, ওকে, ওকে, আমরা একটু চিন্তা করি যে আলোটা আমরা হোয়াইট কালার দিয়ে দিই। একটা বাল্ব থেকে আলো নির্গত হয়েছে, আলোটা সব দিকে সমানভাবে, মনে হয় এই কেন্দ্রে বাল্ব আছে,
আলোটা কি সব দিকে সমানভাবে ছড়ায় যাবে না? এই যে এত না দেখাইলো, এটা আমি একটু সিম্পল কম দেখাই ফেলি, সমস্যা নেই, কম দেখাই ফেলি। চলো এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এটাকে আমরা বলি অসমাবর্তিত আলো, মানে সব দিকে ছড়ায় যাচ্ছে, অসমাবর্তিত আলো। এটা হলো অসমাবর্তিত আলো। এখন এই অসমাবর্তিত আলোকে আমরা যদি পোলারাইজারের মধ্য দিয়ে প্রবাহিত করি, পোলারাইজারের মধ্য দিয়ে প্রবাহিত করি, এই যে মনে করেন এই পোলারাইজারের মধ্য দিয়ে আমি প্রবাহিত করতেছি, এই যেটা মনে করে পোলারাইজার, এটা কি পোলারাইজার। এখন এই পোলারাইজারে কি করে, পোলারাইজারের মধ্যে দিয়ে প্রবাহিত করে, তখন দেখা যাবে এই যে আলোটা অসমাবর্তিত আলো আছিল, এটা এক তলে কি হবে, অর্থাৎ এটা সব দিকে ছড়ায়া না গিয়া, দেখেন মনে করেন এইভাবে সোজা একবর্ণী আলোতে রূপান্তরিত হবে। বিষয়টা ভালো করে বুঝছেন? আমি কি করছি, যে অসমাবর্তিত আলোরে পোলারাইজারের মধ্যে দিয়ে প্রবাহিত করছি, তখন এই আলোটা সব দিকে ছড়ায় না গিয়ে এক সমতলী আলো অর্থাৎ একবর্ণী আলোতে রূপান্তরিত হইল। এখন আপনি কি করবেন, এই জায়গায় আমরা এই যে আমরা তো দেখাইতে হবে যে এই আলোটাকে কি করছে, তল সমবর্তিত আলোকে ডাইনে ঘুরায় অথবা বামে ঘুরায়, অথবা এই যৌগটা কি করে তল সমবর্তিত আলোকে ডাইনে বা বামে ঘুরায়, এটা আমাকে দেখাইতে হবে। এখন আমি একটা পরীক্ষা নল নিলাম, পোলারিমিটার আর কি এটাকে আমরা বলি। আমরা কি করব, এই একটা নল নিলাম, এই নলের মধ্যে এই নলের মধ্যে আমরা আসলে কি করব, আমরা যদি এই স্যার এখন একটু মনোযোগ সহকারে দেখেন, আমি এই যৌগটা, এই যে ল্যাকটিক অ্যাসিড, আমি যদি এই যৌগটা রাখি, আমি এই নলের মধ্যে এই যৌগটা যখন রাখলাম, তখন দেখা যাবে এই আলোর তলটা এভাবে সোজা না থেকে আলোর তলটা ঘুরে গেছে সবগুলো। এগুলো পিডিএফ এ আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই, তো আপনারা ভালো করে বোঝার জন্য আমি দিচ্ছি আর কি এগুলো। ওকে, দেখা যাবে এই আলোটা সোজা না থেকে এই আলোটা 2.25 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরে গেছে। এটা কি আর সোজা আছে না, এটা কি হইছে মনে করেন প্লাস 2.24 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরে গেছে, যেহেতু ডান দিকে ঘুরছে এই জন্য আমি প্লাস দিলাম। এখন আরেকটা কাজ হবে, যদি এই নমুনাটা আলোর তলকে 2.24 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরায়, আপনি মনে করেন 2.24 ডিগ্রি, আচ্ছা আপনি এখন এই নমুনাটা বের করে যদি আপনি ওই নমুনাটা দেন, এই নমুনাটা দেন, মনে করেন আমি এটা বের করে ফেলছি ফর এক্সাম্পল, তখন কি হবে, আমি এটাকে অবলিক দিয়ে রাখি, তখন দেখা যাবে আগে আলো ডান দিকে ঘুরছিল না, এখন আলোটা 2.24 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরে যাবে। কোন দিকে ঘুরবে, বাম দিকে ঘুরে যাবে। এই আলোটা কি হবে,
আগের বিপরীত হয়ে যাবে, -2.24 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এই যে যেহেতু এটা ডান দিকে ঘুরায়, তখন এটাকে আমরা ডান দিকে এটাকে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড, এই যে যৌগটার নাম যেহেতু ল্যাকটিক অ্যাসিড, তখন আমরা এটাকে বলবো ডি ল্যাকটিক অ্যাসিড। এটাকে আমরা কি বলবো? ডি ল্যাকটিক অ্যাসিড। ডি আসছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো মানে ডানাগুণী, আর ল্যাবো মানে বামাগুণী, ডেক্সট্রো রোটেটরি। এই ডি ল্যাকটিক অ্যাসিডকে আমরা কেবল প্লাস ল্যাকটিক অ্যাসিডও বলতে পারি, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরায়। এটাকে আমরা বলবো এল ল্যাকটিক অ্যাসিড। এলটা আছে ল্যাবো রোটেটরি, আমার পিডিএফ এ আছে, এটা বামাগুণী ল্যাকটিক অ্যাসিড। এই যে এল ল্যাকটিক অ্যাসিড, এটাকে আমরা কেবল মাইনাস ল্যাকটিক অ্যাসিডও বলি, ঠিক আছে? এই হইল, এবং আমরা তো বললামই এইটা এই আলোর তলটা করে 2.24 ডিগ্রি প্লাস, আর এটা কি -2.24 ডিগ্রি। আচ্ছা, আমরা ব্র্যাকেটে না দিলাম, এই জায়গায় প্লাস মাইনাস। সুতরাং তারা কি করছে? আলোক সমানতা প্রদর্শন করছে। এই পর্যন্ত আমরা কি কি প্রশ্ন উত্তর আসলে আমরা দিতে পারবো একটু খেয়াল করেন। স্যার, আলোক সমানতা কাকে বলে? আমি যদি প্রথমে এই সংজ্ঞাটা দিই, খেয়াল করবেন, যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু তল সমবর্তিত আলোর প্রতি সমবর্তিত আলোকে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে সমান মানে ঘুরায়, এই সমানুদয় যুগলকে বলা হয় কি? আলোক সমাণু, এবং এরূপ সমানুতাকে বলা হয় আলোক সমানুতা। ঠিক আছে, আমি পিডিএফ দিব, পেয়ে যাবে। অর্থাৎ যে সকল যুগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু তল সমবর্তিত আলোকে বিপরীত দিকে সমপরিমাণে ঘুরায়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে সমপরিমাণে ঘুরায়, এই যুগলকে বলা হয় আলোক সমানুদয়, এবং এই রূপ সমানুতাকে বলা হয় আলোক সমানুতা। শেষ। এখন আলোক সমানুতার শর্তগুলো আসলে কি? আলোক সমানুতার শর্ত হইল, প্রথমে কাইরাল কার্বন থাকবে, ও পরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হইবে যৌগদ্বয়, তল প্রতিসম্মত অনুপস্থিত থাকবে, তল সমবর্তিত আলোকে ঘুরাতে সক্ষম, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে সক্ষম। শেষ। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কাকে বলে? যে কার্বনের সাথে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে। এটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা ল্যাকটিক অ্যাসিডও দিতে পারি, সমস্যা নেই। এখন আসেন, এনানসিওমার কাকে বলে? কি এনানসিওমার? স্যার, এই যে ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, তাদের এই যৌগ, এই সমাণুদেরকে পরস্পরের কি বলা হয়? এনানসিওমার বলে। পরস্পরকে কি বলা হয়? এনানসিওমার। আমি অন্য একটা কালার ব্যবহার করি, এই যুগল এনানসিওমার যুগল, এনানসিওমার, এদেরকে কি বলা হয়? এনানসিওমার। ওকে। এবং আমরা যদি এনানসিওমারের সংজ্ঞা দিই, যে আলোক সমানুদয় একে অপরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, যে আলোক সমানুদয়, আমরা কথাটা শুরু করব, যে আলোক সমানুদয় মানে দুইটা, যে আলোক সমানুদয় তল সমবর্তিত আলোকে বিপরীত দিকে সমপরিমাণে ঘুরায়। কি বলছি? যে আলোক সমানুদয় তল সমবর্তিত আলোকে বিপরীত দিকে সমপরিমাণে ঘুরায় এবং তাদের সমমূলার মিশ্রণ একত্রিত করলে তাদের আলোক সমানতা থাকে না। আরেকটা জিনিস হইছে, এই যুগলকে আসলে কি বলা হয়? এনানসিওমার বলে। এই যুগলকে, এটা এনানসিওমার, এটা এনানসিওমার। এখন এই যে লাস্টে যে কথাটা কইছে যে সমমূলার মিশ্রণ করলে তাদের আলোক সমানতা থাকে না, এই যে আসলে রেসিমিক মিশ্রণের কনসেপ্ট। চলেন এখন রেসিমিক মিশ্রণ কাকে বলে জানতে হবে আমাদের। সমমূলার অর্থাৎ এনানসিওমারের সমমূলার মিশ্রণটা আসলে কি? রেসিমিক মিশ্রণ। স্যার, একটু চিন্তা করেন। আচ্ছা, আমাকে বলেন তো, ওই যে এই যে সুজা আলোটা ছিল, এটাকে ডান দিকে ঘুরাইছে কে? ঘুরাইছিল এই যে এই নমুনাটা,
পরে এটাকে বাম দিকে ঘুরেছে এই নমুনাটা। এখন আপনি একটু চিন্তা করেন তো, এইটার 1 মোল আর এটার 1 মোল, মোট 2 মোল দিলেন। এটার 1 মোল আর এটার 1 মোল, এটা কি দিলেন? 2 মোল দিলেন। এখন কি হবে? অর্থাৎ এই জায়গা থেকে আপনি 1 মোল আনলেন, এই জায়গা থেকে আপনি 1 মোল আনলেন, 1 মোল, 2 মোল। এখন কি হয়েছে বলেন তো? এ ঘুরাবে আলোর +2.24 ডিগ্রি কোণে, আর ও ঘুরাবে -2.24 ডিগ্রি কোণে। বিনিময়ে কি হবে? এর ফলাফলটা আসলে কি হবে বলেন তো? যে আলোটা আসলে কোনো দিকেই কি করবে না, ঘুরবে না। আলোটা আসলে কোন দিকে কি করতেছে না, ঘুরবে না, যেভাবে ছিল ওইভাবেই থাকবে। অর্থাৎ এই যে তখন এই যে 2 মোল দিলাম, এটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। কি মিশ্রণ? রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণকে আমরা প্লাস মাইনাস ডিএল মিশ্রণ বলতে পারি। প্লাস মাইনাস মানে এই যে ডায়নাগুণী বামাগুণী অথবা ডিএল মিশ্রণ বলতে পারি। বিষয়টা কি বুঝছেন? এখন আমরা এনানসিওমারের সংজ্ঞা কি দিয়েছিলাম? যে আলোক সমানুদয় একে অপরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব এবং তল সমবর্তিত আলোককে বিপরীত দিকে সমপরিমাণে ঘোরায়, তাদের যুগলকে আসলে এনানসিওমার বলে। এখন আসো, রেসিমিক মিশ্রণ কাকে বলে? ওই এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এনানসিওমারে, অর্থাৎ এই যে এনানসিওমার যুগল আছে, আমি যদি এটার 1 মোল, এটার 1 মোল, এটার 2 মোল, এটার 2 মোল, মানে সমান সমান নেওয়া লাগবে, তখন একে অপরকে প্রশমিত কইরা ও আর আলোক সক্রিয় থাকবে না। এই যে রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক সক্রিয় নাই, সে আর আলোর তলকে ডাইনে বামে ঘুরাইতে পারে না, কারণ একে অপরকে কি করে ফেলে? প্রশমিত করে ফেলে। বুঝতে পারছি? আচ্ছা, রেসিমিক মিশ্রণ কাকে বলে? এনানসিওমারের সমমূলার মিশ্রণকে আসলে রেসিমিক মিশ্রণ বলে। ল্যাকটিক অ্যাসিডের সমানুতা আলোচনা করো। স্যার, এতক্ষণ যা আলোচনা করছি আমরা, এটা তো ল্যাকটিক অ্যাসিডের সাপেক্ষে আলোচনা করছি, যে ল্যাকটিক অ্যাসিড যে আসলে আলোক সমানুতা প্রদর্শন করে, ওই জিনিসটাই আপনাকে বলতে বলছে। আপনি কি বলবেন? যে ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন উপস্থিত, তখন ফলে তাকে দর্পণের সামনে রাখলে এটি অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব তৈরি করে। তাই ল্যাকটিক অ্যাসিডের মধ্যে তল সমবর্তিত আলো দিলে একটি নমুনা আলোর তলকে ডান দিকে 2.24 ডিগ্রি ডান দিকে ঘুরায় এবং অপর নমুনা বাম দিকে, তার দর্পণ প্রতিবিম্বটা কি করে? বাম দিকে ঘুরায়। সুতরাং তারা কি করে? আলোক সমানতা প্রদর্শন করে। পরে একটু বলতে পারেন যে এরা সমমূলার মিশ্রণ, এটাকে রেসিমিক মিশ্রণ বলে, এরা একে অপরের এনানসিওমার যুগল। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা এক কাজ করি, আমি যা পড়াইছি ঠিক তাই আমি আপনাদের পিডিএফ এ দেখাই দিলে আপনারা রিডিংটা পড়লেই আমাদের হয়ে যাবে। চলেন তাইলে আমরা একটু দেখি, ঠিক আছে? আলোক সমানতার শর্ত আমাদের এই হেডলাইন গুলো লাগবে বলে আমার মনে হচ্ছে না। চলেন আমি আপনাদের এখন পিডিএফ দেখাবো। চলেন তাইলে আমরা আসলে পিডিএফটা দেখি। আলোক সমানতা কাকে বলে? আমরা বলছিলাম যে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ যারা পরস্পরের অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্বে নিয়ে আচরণ করে, এদের মধ্য দিয়ে তল সমবর্তিত আলো প্রবাহিত করলে একটি যৌগ তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায়, অপর যৌগ বাম দিকে ঘুরায়। যৌগ দুটিকে পরস্পরের আলোক সমাণু বলে। এই যে একটা ডান দিকে ঘুরায়, একটা বাম দিকে ঘুরায়, সুতরাং এই যৌগ দুটিকে পরস্পরে কি বলা হয়? আলোক সমাণু বলে। এই ধরনের সমানুতাকে আলোক সমানুতা বলে। ঠিক আছে, যা বলছিলাম, এই আলোক সমাণু তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায় থাকে ডানাঘূর্ণি বা ডেক্সট্রো রোটেটরি। অর্থাৎ যে আলোক আমরা কি বলছি? যে আলোক সমাণু তল সমবর্তিত আলোর ডান দিকে ঘুরাইব, এটা একে অপরের সমাণু। ওইটা কি করছে? আলোর তলকে ডান দিকে ঘুরাইছে, এই জন্য আমরা এটাকে ডানাঘূর্ণি বা ডেক্সট্রো রোটেটরি বলবো। যে ডানাঘূর্ণি বা ডেক্সট্রো রোটেটরি বানান দেয়া আছে, তাকে ডি বা প্লাস দ্বারা প্রকাশ করা হয়। আবার যে আলোক সমানুতল সমবর্তিত আলোর তলকে বাম দিকে ঘুরায়, তাদেরকে বামাঘূর্ণি বা এল অথবা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের আলোক সমাণু, কারণ এরা পরস্পরের অপরিস্থাপনের দর্পণ প্রতিবিম্ব নিয়ে আচরণ করে এবং তল সমবর্তিত আলোকে বিপরীত দিকে ঘুরায়। এই যে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড আছে, এরা এই জায়গায় চিহ্নটা দেয় না, আপনারা দিয়ে দিবেন, স্টার চিহ্নটা দেন, এটা দিতে হবে। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা কি এল ল্যাকটিক অ্যাসিড, আমি আয়নার সামনে রাখছি, এটাই যে বোঝানো হয়েছে আর একটু, যে
কাইরাল কার্বন যে আসলে একটা কার্বনের সাথে ভিন্ন, এটা আমরা না দিলেও আপাতত হচ্ছে, সমস্যা নাই। এটা আমার পরীক্ষার খাতায় না লিখলে হবে, এটা আমরা বোঝার জন্য দিচ্ছি। আলোক সমানতার শর্ত, কাইরাল কার্বন থাকবে অপরিস্থিত, যা বলছি এগুলো আবার নতুন করে পড়ার কিছু নাই। এই যে আমরা একটু দেখাই যে এই নমুনাটা যে আলোকে ডান দিকে ঘুরায়, ওইটা যে বাম দিকে ঘুরায়, সেই জিনিসটা। এই যে আলোর উৎস, ওই যে অসমাবর্তিত আলো, মানে সব তলে ওই যে অসমাবর্তিত আলো, ঠিক আছে। পোলারাইজারের মধ্যে যে সমবর্তিত আলো, ওরা একটা দেখাইছে, আমরা অনেকগুলো দেখাইলাম। এটা কি সমবর্তিত আলো, এর তলে সমবর্তিত আলো, ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ, এটা অসমবর্তিত আলো, এটা পোলারাইজার। এই যে পোলারাইজার আমি একটু চতুর, মানে আমি 4 কোণাকার করে আঁকছি আর কি। সমবর্তিত আলোতে রূপান্তরিত হয়েছে ওই যে কাইরাল কার্বনযুক্ত পরীক্ষা নল, কাইরাল কার্বনযুক্ত পরীক্ষা নল, মানে অর্থাৎ আমি ওই নলের মধ্যে আমার এই যৌগটা দিছি, তার ফলে কি হয়েছে বিশ্লেষণ, এবং এইদিকে আমি পর্যবেক্ষণ করব। তখন দেখা যায় যে এইটা দিলে আলোর তলটা ডাইনে ঘুরে, এটা বামে ঘুরে, এই জন্য এটার নাম দেবো আমরা ডিলেকট্রিক অ্যাসিড, এটাকে দেবো আমরা ইলেকট্রিক অ্যাসিড। এবং এই দুইটা সমমূলার দিলে আলোর তল কোনো দিকেই ঘুরবে না, তখন এটাকে আমরা আসলে কি বলবো, রেসিমিক মিশ্রণ। আর এই দুইটা যৌগের ইয়াকে কি বলা হয়, এনানসিওমার। চলেন আমরা এনানসিওমার কাকে বলে এই জিনিসটা একটু দেখি। এতটুকু পর্যন্ত বুঝছি তো আমরা আলোক সমানতা কি, তার শর্তগুলো কি কি, বা এটা কিভাবে প্রদর্শন করে। আশা করি আমরা এই জিনিসটা নিয়ে আমাদের আর সমস্যা নাই। আমরা এখন পরবর্তী অংশটা একটু দেখাই ফেলি, পিডিএফটা। ওই যে পোলারাইজারের পরে যে ল্যাকটিক অ্যাসিড কিভাবে আলোক সমানতা প্রদর্শন করে, সেটা আমাদেরকে একটু আলোচনা করতে হবে, করে ফেলি। যা আছে এই জায়গায় আপনার একটু রিডিং পড়লে হবে, এই জায়গায় আমার আসলে বলার তেমন কিছু নাই। এই যে যেসব জৈব যৌগে কাইরাল কার্বন থাকে তারা আলোক সমানতা প্রদর্শন করে। মূলত কাইরাল কার্বন যুক্ত সমবর্তিত আলোর তলকে ঘড়ি কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘুরিয়ে দেয়। যেসব জৈব যৌগ তল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায় তাদেরকে ডি সমাণু, এবং যেসব জৈব যৌগ তল সমবর্তিত আলোর তলকে বিপরীত দিকে ঘুরায় তাদেরকে এল সমাণু বলে। এই যে পোলারিমিটারের পোলারাইজিং ফিল্টার আলোক উৎস থেকে উৎপন্ন সাধারণ সমবর্তিত আলোর তলকে রূপান্তর করে। ওই যে ওই কথাটা বলছে পোলারাইজারে। এক্ষেত্রে আলোর বিভিন্ন তলে প্রসারিত বিক্ষিপ্ত আলোক তল হতে ভূমির সাথে লম্বভাবে প্রতিসরিত আলোক তলকে পোলারাইজিং ফিল্টার পরীক্ষার জন্য ফিল্টার করে। ফিল্টার করা সমবর্তিত আলোক তল দ্বারাই মূলত জৈব যৌগের আলোক সক্রিয়তা নিরূপণ করা যায়। পরীক্ষণীয় নলে কাইরাল কার্বন যুক্ত কোন জৈব যৌগের নমুনায় দ্রবণের ভিতরে এ ধরনের সমবর্তিত আলোর তল চালনা করলে আলোর তলে আপেক্ষিক আবর্তন পরিলক্ষিত হয়। জৈব যৌগটি যদি তল সমবর্তী আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায় তখন তাকে ডিইলেকট্রিক অ্যাসিড বা প্লাস বলে, বিপরীত দিকে ঘুরাইলে ইলেকট্রিক অ্যাসিড বলে। এই যে যা বলছি আমরা তাই। এখন ওই যে কোনো একটা পরীক্ষা নলে ডিইলেকট্রিক অ্যাসিড নিলে দেখা যায় এটা ডান দিকে প্লাস 2.24 ডিগ্রি, এবং এর দর্পণ প্রতিবিম্ব দিলে মাইনাস বিপরীত দিকে ঘুরায়। যে ইলেকট্রিক অ্যাসিড আলোক সক্রিয় জৈব যৌগ, এর দুটি সমাণু রয়েছে যা ডিইলেকট্রিক অ্যাসিড এবং ইলেকট্রিক অ্যাসিড। এই যে মানে ডিইলেকট্রিক অ্যাসিড এবং ইলেকট্রিক অ্যাসিডের যে সমানতা প্রদর্শন করে এই অংশটা, এইটার পিডিএফ আমি আপনাদের দিয়ে দিব। আশা করি আমাদের এটা সমস্যা হওয়ার কথা না। এখন আছেন আমরা একটু দেখাই ফেলবো যে এনানসিওমার যুগল বা কাইরাল কার্বন, এটা নিয়ে তো আর আলাদা করে আমার পড়ার কিছু নাই, আপনারা নিজেরাই বুঝতেছেন যে কাইরাল কার্বন কাকে বলে। যে জৈব যৌগের অন্তর্গত 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকলে তাকে কাইরাল কার্বন বলে। কাইরাল কার্বনের শর্ত কি এটা আমরা জানি, যে 4টা ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকতে হবে। তারপর এনানসিওমার কি, রেসিমিক মিশ্রণ কাকে বলে, এই সংজ্ঞাগুলো আমরা এই জায়গায় পেয়ে যাব। আমরা যদি একটু দেখে নিই, অপ্রতিসম বা কাইরাল কার্বন কাকে বলে। জৈব যৌগের অন্তর্গত কোনো কার্বন পরমাণুতে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকলে তাকে কাইরাল কার্বন বলে। যেসব অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান থাকে তারা সকলেই অপ্রতিসম অণু ও আলোক সক্রিয়। অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে যদি একটাও কাইরাল কার্বন থাকে তখন তারা আলোক সক্রিয় সমান। কোনো অণুতে একাধিক অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে পরমাণুটি অপ্রতিসম, আলোক নিষ্ক্রিয় বা আলোক সক্রিয় দুই হইতে পারে। কথাটা একটু মাইন্ডে রাখবেন।
কোন যৌগের মধ্যে যদি একটা কাইরাল কার্বন থাকে তখন তার আলোক সক্রিয় হবে বাধ্যতামূলক। যদি একাধিক কাইরাল কার্বন থাকে তখন সেটা আলোক সক্রিয় হইতে পারে, নিষ্ক্রিয় হইতে পারে। এই জায়গায় কি হবে জানেন, একটা যৌগের মধ্যে মনে দুইটা কাইরাল কার্বন আছে, তখন এই দুইটার মধ্যে প্রতিসাম্যতা তল যদি থাকে তাহলে একটা অংশ ডাইনে ঘুরে একটা অংশ বামে ঘুরে, এটাকে আমরা মেসো যৌগ বলি। এই কনসেপ্ট নিয়ে আমরা পরে আলোচনা করব প্রয়োজন হলে। ওকে, তো টার্টারিক অ্যাসিড এমনটা দেখা যাবে। এই যে জায়গায় কাইরাল কার্বনের কি শর্ত, যৌগটি তার দর্পণ প্রতিবিম্বের পর উপরিপাতিত হবে না, যৌগটিতে একটি মাত্র প্রতিসাম্য কার্বন পরমাণু থাকে, যৌগটির অণুতে প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র থাকে না। এই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছে যে 2 বিউটানল, এটা একটা কাইরাল কার্বন, কারণ এই কার্বনের সাথে একটা মিথাইল আছে, এইচ আছে, ওইচ আছে, CH2, এটা কাইরাল কার্বন। কিন্তু এটা কাইরাল কার্বন না, কারণ এইদিকে CH3 এইদিকে CH3, যেগুলো দুইটা মিললেও তার সেটা কাইরাল কার্বন হবে না। এনানসিওমার, এই যে আলোক সমানুতে এক সমতলীয় আলোর তলকে একই মাত্রায় ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ফলে তাদের সমমূলার মিশ্রণের কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়, তাদেরকে পরস্পর এনানসিওমার বলে। এনানসিওমারের ভৌত রাসায়নিক ধর্ম একই, সুতরাং ডিইলেকট্রিক অ্যাসিড এবং অ্যালইলেকট্রিক অ্যাসিড পরস্পর এনানসিওমার যুগল, এরা পরস্পর এনানসিওমার যুগল। আর এই এনানসিওমারের সমমূলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আশা করি আমরা এই সবগুলা কনসেপ্ট ক্লিয়ার আমাদের জন্য। আমি আপনাদের এই PDF দিয়ে দিব, আশা করি আপনাদের সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।